এটা তাদের কম থাকে, তখন তারা সেই আয়ে ওখান থেকে তারা ব্যয় করে থাকে। 1 লাখ টাকার মাছ মারা হয়েছে আমার এই জালের পিছনে, ধরুন 65,000 টাকা খরচ। জালখান বানাতে আমার 65,000 টাকা খরচ। জালের ব্যয় 65,000 টাকা খরচ, এবং বার্ষিক 1 লক্ষ টাকা আয় হলে সেখান থেকে কিন্তু তাকে 65,000 টাকা বাদ দিয়ে তার যেটা থাকবে সেটাই হচ্ছে তার অতিরিক্ত আয়। আমরা ধরেন 1 সিজনে জালটা বানালে আমরা 2 সিজন মাছ মারতে পারবো, এরপরে আর 20,000 টাকা জাল মারালে গত সিজন মাছ মারলে আমাদের লাভটা থাকবে। আচ্ছা, এখানে আমরা যেটা রফিকুল আমাদেরকে বললো সেটি খুব চিন্তার বিষয়, যে এই জালটি 2 বছর ব্যবহার করা যায়, তারপরে আবার এখানে 20,000 টাকা এর মধ্যে আবার যোগ করতে হবে। জালের তো কোনো একটা অংশ ছিঁড়ে গেছে বা নরম হয়ে গেছে, সেটা আবার মিস্ত্রি লাগাতে হয়। তো 700 টাকা করে খরচ, নিম্ন যখন মাছ মারবো তার 10 দিন আগে আমাদেরকে 8,000 10,000 খরচ করা হয়। এই যে প্রতিটা সিজনের আগেই তাদেরকে বেশ কিছু টাকা এই জালের পেছনে ব্যয় করতে হয়, তেলের পেছনে ব্যয় করতে হয়, এবং তাদের সহায়তা করবার জন্য একজন লোক থাকে, তাকেও 700 টাকা দিতে হয়। এভাবেই কিন্তু মাছ ধরবার যে বিষয়টি, সেই বিষয়টির মধ্যে কিন্তু একটি বিনিয়োগ রয়েছে, এবং সেখানে সে বিনিয়োগটির নির্ভর করছে যে যারা আসলে বড় মাছ ধরবে তাদের এক ধরনের বিনিয়োগ, এবং যারা ছোট মাছ মারবে তাদের আরেক ধরনের বিনিয়োগ। মাছ মারা একটা নেশা, ধরেন যারা বড় মারবে বড় নেশা, যারা ছোট 500 টাকা মারিয়ে নিয়ে বাড়িতে খাবে তাদের আরেক নেশা। আমাদের কিন্তু মাছ মারা পেশা না, আমাদের এটা নেশা। ধরেন বড় মাছ মারা একটা লটারি, 1,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা 20 কেজি মাছ পাইলে 20,000 টাকা দাম। আমরা বাড়ি যে কোনো একটা কাজ করতে পারি, আমার একটা ব্যবসা আছে উপরে 3 দিনে খাই, এটা আমরা ধরেন বসে থাকি, যখন সন্ধ্যার পরে সে কাজ কাম থেকে বাজার থেকে এসে আমরা মাছ মারতে যাই, যদি একটা পাই তো ওই ধরনের কাজে লাগে, আমাদের ওই টাকাটা সংসারে কাজে লাগাইতে পারি। রফিকুল অনেক কথাই বলছে, ভেতরের অনেক চিত্র আমরা সেখান থেকে পাচ্ছি, যে মাছ ধরাটা সবসময় পেশা না, এটা নেশাও। এটা তারা সন্ধ্যার পরে অনেক সময় তারা চলে যায়। এখানে রফিকুলের শিশু সন্তানটি এখানে এসে আমরা দেখছি যে রফিকুলকে বাসায় নেওয়ার জন্য যাচ্ছে। দূরে তার দাদি, এই শিশুটির দাদি ডাকছে, সে চিন্তিত হয়ে ডাকছে। এখানে তার বাবা রয়েছে, তারপরেও দাদির যে দাদির মন এই শিশুটি পানিতে যাচ্ছে, কতটুকু খেয়াল লাগবে তার সন্তান। এখানে রোদ রয়েছে, এইসব ভেবেই উদ্বিগ্ন দাদি। এই সম্পর্কটি রয়েছে নদীর ঘাটে, আমরা বাঁধের পাড়ে যে জীবন, জনজীবন, সেই জীবনের চিত্রের মধ্যে আমরা এই ধরনের অনেক মায়া, অনেক মমতার এখানে সন্ধান পাই। এগুলি হচ্ছে জীবন জীবিকার একটি অংশ। রফিকুল, আপনার এই মাছ ধরার বয়স কতদিন হলো? আমার বয়স মোটামুটি 30 বছর হবে, তার মধ্যে 5 বছর ধরেন বাদ দিয়ে আমার 25 বছর মাছ মারার বয়স। মায়ের দুধ খাইতে অবস্থায় আমি নদীতে মাছ মারি। হ্যাঁ, শিশুকাল থেকেই রফিকুল আসলে মাছ মারার সাথে জড়িত। একটি ট্রলার যাচ্ছে, আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন। দাদা ধরেন আমার বাপকে শিখিয়ে গেছে, আমার আব্বা ধরেন আমার শিখাইছে, এই বই ধরেন আমরা এই বই চলি। রফিকুল অনেক বিস্তারিত বর্ণনা দিচ্ছে, যে বর্ণনাটি আসলে আমাদেরকে বই পড়ে বা আমরা কোনো স্ক্রিনে এর বিস্তারিত চিত্র জানতে পারি না। আমরা রফিকুলের সাথে কথা বলে গল্প করে যা জানতে পারছি, সেটি কিন্তু আমাদের একটি নদীর পাড়ের জীবনের একটি চিত্র। তার মধ্যে অনেক তথ্য আমরা পেয়েছি। রফিকুল, তোমার দাদা কি জীবিত আছেন? আমার দাদা মৃত্যু 5 বছর আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার দাদি তার দাদা, এখানে আমরা জানলাম যে তার দাদা মৃত্যুবরণ করেছে। তোমার দাদি কি আছে? আমার দাদি জীবিত আছে। তার দাদি জীবিত আছে। তার বয়স কেমন হবে? আমার দাদির বয়স এখন ধরেন 55-60 বছর হবে। 55-60-এর মধ্যে হবে, অর্থাৎ সে সময়ে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো। সে প্রেক্ষিতে তার বয়স এখন 30, রফিকুলের বয়স নাতির বয়স 30। সে কারণেই আমরা বলছি যে আসলে সে সময় যে অল্প বয়সে বিয়ে হতো, তার একটি তথ্যযোগ আমরা এখানে করছি। আজকে এই 1000 হাতের যে জাল, হ্যাঁ, এই জালটা নদীর
চরের এপারে না ওই পারে এটা লাগানো হবে? চরের ওই মাথায় চলে যায়, ফেলেও বাঁচে, আচ্ছা, নদীর কিনার ঘিরেও বাঁচে, ফুল নদী ঘিরেও আমাদের জাল নৌকায় থাকে যায়, আটে না, এত বড় জাল আমাদের। হ্যাঁ, জালটা অনেক বড়। বলছে যে ওই সামনে আমরা যে চর দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নদীর ঘাট এবং ওইখানে চরের কিনারা, এই যে নদীর প্রশস্তের একটি যে মাপ, সেটা বলছে যে এই অংশের মধ্যে জালটি ছড়িয়ে দেওয়ার পরেও তারপরেও জাল বেঁচে যায়, অর্থাৎ জালটি অনেক বড়। এখানে ভাদ্র মাসে এই জালে মূলত ভাদ্র মাসেই তারা মাছ মারে, এবং তাদের এই যে কলা কৌশলগুলি তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে, অর্থাৎ দাদার কাছ থেকে বাবার কাছ থেকে সে, এবং তার কাছ থেকে হয়তো তার সন্তান। এইরকম একটি বিষয় কিন্তু রফিকুল আমাদেরকে বলার চেষ্টা করছে। রফিকুল, এই যে কখনো কখনো আমরা শুনি যে মাছ ধরতে গিয়ে ডাকাতি হয়। হ্যাঁ স্যার, ডাকাতি হয়। এবারই ধরেন স্যার হয়েছে ডাকাতি, আমাদেরকে মেরে মাছ পাঠিয়ে দিয়েছে। রফিকুল বলছে যে তাদেরকে মেরে মাছ কেড়ে নিয়েছে, এরকম একটি তাদের একটি খুব মাস্তান পার্টি বলছে আর কি, যে মাস্তান পার্টি তারা এভাবে করেছে। কতদিন আগে এটা আজ থেকে 4 মাস আগে স্যার, ভাদ্র মাসে আমরা মাছ ধরতে যাই এই জালে, যেখানে আমরা মাছ বান্না করে একটা 10 কেজির জন্য মাছ বাঁধিয়ে রাখি নৌকায়। তারপরে ওখানে 10-12 জন আসে, আপনার সাহেব বাজারের মাস্তান গ্রুপ আসে, আমাদের মাছটা জোর জবস্তে কাটে নেয়। আমরা মাছ দিই না, যে আমরা 500 টাকা কেজির মাছ হলে আমরা 400 টাকা কেজি নেবো, আমরা 100 টাকা কেজি খাওয়ান নিলে আমরা কম নিতে পারবো, যেহেতু আমরা কষ্ট করে তেল খরচ করে মাছ মেরে আপনাকে মাংনা মাছ দিতে পারবো না। এর জন্য মাংনা মাছ দিলে তাই স্যার আমাদেরকে মারিয়ে মাছটা কাটিয়ে দিচ্ছে। এটা গত ভাদ্র মাসের ঘটনা, এবং কত রাতে সেটা ঘটেছিল ঘটনাটা? রাত মোটামুটি 11:30টার সময় সাহেব বাজার থেকে একদল মাস্তান এসে তাদেরকে প্রায় 10 কেজির একটা 10-12 জন একটা নৌকা নিয়ে এসেছিল। সুতরাং আমরা আসলে যে শুনি পিস্তল ছিল সাথে, পিস্তল এবং হাসুলি, মানে যেগুলি দিয়ে আসলে মানুষকে বিধ্বস্ত করা যায় এবং আঘাত করা যায়। আমরা ধরেন 10 দিন বাড়িতে রেস্টে ছিলাম। তোমাদের কি রক্ত বের করে দিয়েছিল? না স্যার, আমাদেরকে রক্ত বের করে দেয়নি, আমাদেরকে ধরেন ফাঁসির উল্টে পেটে মারা হয়, তো আমাদের জায়গাগুলো সব হাতের পায়ে সব ফুলে গেছিল, রক্তপাত হয়নি। এর জন্য আমরা প্রশাসনকে জানাই। ফুলে গিয়েছিল বিভিন্ন অংশ শরীরের, কারণ হাইসা যেটা রয়েছে, যেটা বলছে হাইসার উল্টা দিক দিয়ে পিঠে আঘাত করা হয়েছিল। এটা তারা কিন্তু জোর জবরদস্তি করেই এবং ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করে তারা কিন্তু বাধ্য করেছে মাছটা। সুতরাং এটি আসলে খুব কঠিন ব্যাপার। এই ধরনের ঘটনার প্রশাসনিক বিচার বা প্রশাসনিক সমাধান খুব দূরে না, তারা এখানে পাশের স্থানে, বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এরকম একটি ঘটনা ঘটেছে। বা আমরা যেটা জেনে থাকি আর কি, যে প্রায়ই এই ধরনের মাস্তান পার্টি হয়তো সম্মুখীন হতে হয় অনেক জেলেকে, যারা আসলে তাদের জীবন জীবিকা এবং তাদের স্বপ্ন বছর জুড়ে তাদের যে বেঁচে থাকার নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সেটি কিন্তু তারা এভাবে অনেক কষ্ট করে তারা এটি জোগাড় করে, কিন্তু এইভাবেও তাদেরকে মাঝে মাঝে দুর্ঘটনায় পড়তে হয়। এবং রফিকুলের নিশ্চয়ই জানা আছে যে আরও অনেক নৌকায় এই ধরনের ডাকাতি হয়ে। হ্যাঁ স্যার, হয় এরকম মেলা নৌকায় মাছ মেরে কেনে নেয়, জবরদস্তি আসে নিয়ে চলে যায়। স্যার আমরা বুঝতে গেলে আমাদেরকে ধরেন মায়ের নদীতে মেরে ফেললো, কেউ দেখার নাই, তাই আমরা ভয়ে কিছু বলিনি, দিয়ে যা চাই তো আমরা চলে আসি। আমরা এখন ধরেন প্রশাসন বিজেপি থাকে, আমরা বিজেপিকে ধরেন জানাবো, সেই সময় মাস্টার পার্টি চলে যায়, বিজেপি পরে জানলে আমাদের কোনো কিছুই হয় না, যে কোন পার্টি ছিল প্রত্যেক লোক আমরা তো বুঝতে পারি। সঠিক তথ্য না থাকার কারণে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যায় না। টহল থাকে বিজেপির নদীতে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হয় না, এবং তাদেরকে সঠিক তথ্য দিতে না পারার কারণে সেটি সম্ভব না, কারা কীভাবে কখন আসে এবং কীভাবে কোথায় কোনো এই ধরনের দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীর যে এখানে একটি আনাগোনা রয়েছে, সেটি আসলে নজরদারি বা নিয়ন্ত্রণ করার জন্য সঠিক তথ্য না থাকলে সেটি ব্যবস্থা গ্রহণ করাও খুব কঠিন বিষয়। সেটিও কিন্তু রফিকুলদের চিন্তার মধ্যে রয়েছে। তো অনেকক্ষণ থেকে রফিকুল এখানে আমরা দেখছি যে প্রায় 1000 যে জালটি, সেটি কিন্তু আমরা দেখছি যে কয়েক রঙের, কালো রং রয়েছে, এখানে লাল রয়েছে, সাদা রয়েছে, এই যে 3 রকমের যে এখানে আমরা দেখলাম, সে 3 রকমের সুতা রয়েছে। এই সুতাটা কি যখন জালটা তৈরি করার প্রথম থেকেই এই 3 রঙের সুতা ছিল? হ্যাঁ স্যার, 3 রঙের সুতা প্রথম থেকে, সাদাটা লালটা সাদা হয়ে গেছে, পানি ক্ষয়ে ক্ষয়ে ভালো। সাদাটা, এই সাদা জালটা পানিতে রং ক্ষয়ে
সেটা সাদা হয়েছে, আসলে এটা ছিল খয়েরি রঙের, এই যে আমরা দেখছি পুরো খয়েরি এই রং। শীতের কালার ছিল এই সুতার কালার ছিল, আপনারা দেখছেন সাদা হয়ে গেছে। ওটা জালটার আমার 4 বছর বয়স। এই জালের ওই সাদা যেটা অংশ বলছে, জালখানের মধ্যে আমার 60,000 যে 4 বছর বয়সের জাল 60,000 টাকা দাম। ওই জালখানের মধ্যে আমার এখন 20 হাত আছে। ওই জালে 60 হাত ছিল এবং সেটি ব্যয় হয়েছিল প্রায় 20,000 টাকা। বর্তমানে এটা 20 হাতে এসে পৌঁছেছে। অনেক অংশ ছিঁড়ে গেছে, অনেক অংশ পচে গেছে। এভাবেই জাল আস্তে আস্তে সংক্ষিপ্ত হয়ে আসে, সেগুলি আবার তাদেরকে বিভিন্ন সময় সেগুলি আবার সংস্কার করতে হয় এবং নতুন করে লাগাতে হয়। আমরা জালের যে ফার্স্টটা দেখছি, যে অংশটা অনেক বড়, এটা আপনার সর্বনিম্ন 10 কেজি মাছ নিতে। এই জালে সর্বনিম্ন 10 কেজি মাছ ধরা পড়বে। এছাড়া যে ছোট আকৃতির মাছ রয়েছে সেগুলি যে ফাঁস রয়েছে, এটা কি ফাঁস বলা হয়? তো হ্যাঁ, এটা ফাঁস জাল। ফাঁস জাল, এই ফাঁস জালের ফাঁস জাল, এটা সুতার ফাঁস জাল বলা হচ্ছে। সুতরাং 10 কেজি নিচে হলে এখানে মাছ তার ফাঁস দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে এই যে এটি হলো, এই জালটাকে হচ্ছে বড় মাছের জাল। রফিকুল আসলে অনেকগুলো বিষয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল এবং সেটি কিন্তু সাধারণভাবে এই তথ্যগুলি বিচ্ছিন্নভাবে জানা খুব কঠিন বিষয়। সঠিক চিত্রটা আসলে সেক্ষেত্রে আমরা পাই না বা অনুমান করতে পারি না। বাস্তবে সে যেভাবে প্রদর্শন করছে, এটি এক ধরনের এডুকেশনাল একটা প্রোগ্রামের মতো বা একটা সেশনের মতো। সুতরাং এটি আপনারা যখন জানবেন তখন আপনারা বা আপনাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক কিছু জানবে। আমরা দেখলাম যে আরেকটি ট্রলার এই স্থানটা অতিক্রম করছে এবং পাশাপাশি আরেকটা, এটি পশ্চিমে যাচ্ছে এবং তার বাম পাশ দিয়ে আরেকটি চলে আসছে, সেটি হলো আমরা দেখছি সেটি যাচ্ছে পূর্ব দিকে। এর মধ্যে দুটি ট্রলারে যাওয়া আসার মধ্যে নদীতে আমরা দেখছি যে একটা ঢেউ উঠেছে। সেই ঢেউটা এখানে নৌকার গায়ে এসে ধাক্কা লাগছে, আপনারা দেখছেন পানি এখানে কিন্তু উচ্ছল হয়ে উঠেছে। শুধু দর্শক, দীর্ঘ সময় আমি রফিকুলের সাথে কথা বললাম, অনেক অজানা বিষয় সেগুলি জানা সম্ভব হয়েছে। এখানে আমরা দেখি যে নদীর ঘাটে ঘাটে নৌকায় নৌকায় এখানে বিচিত্র ধরনের সংগ্রামী মানুষ, তাদের কথাগুলি জানার জন্য এখানেই আসতে হয় এবং এখান থেকেই তাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করা যায়, তাদের জীবন জীবিকার চিত্র জানা যায়, তাদের সংগ্রামগুলি অনুধাবন করা যায়, তাদের চিন্তা দুশ্চিন্তা, তাদের পরিকল্পনা, তাদের স্বপ্নগুলির সাথে আমরা পরিচিত হতে পারি। শুধু দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রফিকুলের প্রস্তুতি চলছে, প্রায় শেষ হয়েছে। এটি রাত্রেবেলা 11টা সাড়ে 11টার দিকে হয়তো তারা শুরু করবে এবং এই জালটি পানিতে যে স্থাপন করা হবে তাতে 1 ঘন্টা লাগবে এবং উঠানোর আবার 1 ঘন্টা লাগবে। আজ জুড়েই তারা কিন্তু কাজটি করে থাকে। 10-12 দিনের মধ্যে হয়তো একদিন মাছ পাওয়া যায়, সেই স্বপ্নে সেই প্রত্যাশায় তারা কিন্তু প্রতিদিন নদীতে জালটি বিছিয়ে দেয়। শুধু দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন পশ্চিমে অগ্রসর হব। আমরা দেখব এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের কোনো অভিজ্ঞতা আমরা আমাদের এখানকার অধিবাসীদের কাছ থেকে সংগ্রহ করতে পারি কিনা। এই মুহূর্তে আমরা দেখছি নদীর মাঝখানে যে কার্গো রয়েছে, মালবাহী বা বালুবাহী কার্গো, সেটির কিন্তু এখানে আমরা দেখছি বেশ ছুটি বেড়েছে, ঘন ঘন আসা যাওয়া করছে এবং আমরা দেখলাম যে ডগার ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা চরের ঘাটে রওনা দিয়েছে। সেটি এখানকার দৈনন্দিন কাজ। দুপুরের পর থেকেই যাত্রী পারাপারের সংখ্যা বা ঘনত্ব বেড়ে যায়। শুধু দর্শক, আমরা এখন সামনে অগ্রসর হব।